তো বাচ্চা-কাচ্চারা বকেয়া অগ্রিম নিয়ে আসলে তোমাদের সবার মনের মধ্যে একটা কনফিউশন লাগে এবং অধিকাংশ সমন্বয়ে আসলে এই বকেয়া অগ্রিম সংক্রান্ত আসে। ঠিক আছে? বকেয়া বা অগ্রিম কোনো কিছু বকেয়া আছে অথবা কোনো কিছু অগ্রিম আছে। এইটা নিয়ে আসলে অধিকাংশ সমন্বয় আসে এবং এখানেই সবাই আসলে প্যাঁচ লাগায় ফেলে। কারণ যদিও বকেয়া অগ্রিম বিষয়টা সহজ, বাট অনেক সময় বকেয়া অগ্রিমের যে অ্যামাউন্টটা বের করবে, টাকার অঙ্কটা বের করবে, ওটা এত প্যাঁচগোছ থাকে যে তোমরা আসলে টাকার অঙ্কটা বের করতে পারো না। আচ্ছা, তো বকেয়া অগ্রিম নিয়ে আসলে শুরুতে কিছু কথা বলি দেখো। ধরো আমি তোমাকে বেতন দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ? মানে তোমার এন্ট্রিগুলোর আসলে শিফটিংটা যে হবে, শিফটিংটা তো সেমই হবে। ঠিক? হয়তোবা টাকার অঙ্কটা একটু বেশ কম হবে। বাট শিফটিংটা কিভাবে হবে এটাকে একটু বুঝো। ধরো আমি তোমাকে বললাম যে বেতন বকেয়া আছে। ধরো যে বেতন বকেয়া আছে। তাহলে বেতন ধরো আমরা একদম ধরে নিই সিম্পলি, হ্যাঁ? তোমাদের সুবিধার জন্য আমরা একদম সিম্পল করে আসলে ধরে নিচ্ছি। হ্যাঁ? ধরো যে এখানে আছে যে বেতন বকেয়া বকেয়া আছে ৳২,০০০। তো এটা সিম্পল ধরে নিলাম। আচ্ছা, এই যে ধরো যে এখানে বলল যে বেতন বকেয়া আছে কত বলতো? ৳২,০০০। আচ্ছা। এটাকে যদি আসলে আমরা এখন মানে বুঝতে চাই যে আসলে এটার সমন্বয়টা শিফটিংটা কিভাবে হবে বুঝো, হ্যাঁ? খেয়াল করো। ধরো যেহেতু আমরা বলছিলাম কি যে বকেয়াটা সবসময় কি যোগ হবে। তাহলে যদি তোমার বেতন বকেয়া থাকে তখন কি বেতনের সাথে আমরা যোগ করে দিব। তাহলে এই যে তাহলে আমরা লিখব ধরো যে আমরা লিখলাম যে বেতন, ধরো বেতন হইছে আমার তোমার ৳১০,০০০। লিখব যে বেতন ১০,০০০ যোগ বকেয়া হচ্ছে আমার ২,০০০। তাহলে মোট আমার এখানে আসবে কত বলো তো আমার? ৳১২,০০০। সিম্পল। আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমার বিশদ বিবরণীতে হইল। আচ্ছা, কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে বলো তো? বকেয়া বেতন দেখো, এই যে বকেয়া বেতন। তাহলে এই যে বেতনটা কি দেখো, এই যে বেতনটা এটা হচ্ছে আমার একটা খরচ বা ব্যয়। আর এখানে আছে তোমার বকেয়া, তাহলে বকেয়া ব্যয়, তাহলে ব মিলে গেছে। তাহলে ব মিলে গেলে কি দায়। তো যেহেতু তাই এটা কি দায়? চলতি দায়। তাহলে চলতি দায়ের আন্ডারে যাবে এখানে চলতি দায়ের আন্ডারে যাবে যে বকেয়া বেতন। বকেয়া বেতন কত বলো তো এখানে? আমার ৳২,০০০ লাগবা চলতি দায়ের আন্ডারে। বিষয়টা সিম্পল না ভাইয়া? আচ্ছা। এখন এখানে আরো কিছু বিষয় তুমি একটু খেয়াল করো। তো এই গেল আমার বকেয়ার বিষয়। এখন যদি ধরো আমি অগ্রিমে চলে গেলাম। বকেয়া কাহিনী শেষ। ধরো আমরা এখন চলে গেলাম অগ্রিমে। অগ্রিমে গেলে কি হবে একটু খেয়াল করো। দেখো। আচ্ছা। ধরো এখন বলল যে বেতন অগ্রিম আছে ধরো। ধরো একটা নতুন আমরা সমন্বয় লিখলাম। ওখানে বলল যে বেতন অগ্রিম আছে। ধরো তোমার কত? ধরো তোমার ৳১,০০০। ধরো। তাহলে বলো তো এখানে যে আমরা লিখলাম বেতন অগ্রিম, দেখো কি আছে বলো তো? অগ্রিম আছে। কত টাকা আছে বলো তো? ৳১,০০০ কি আছে আমার? অগ্রিম আছে। তাহলে এই যে ৳১,০০০, তাহলে আমরা দেখো অগ্রিম মানে কি? ওই ধরো যে বেতন অগ্রিম, বেতন থেকে মাইনাস, ভাড়া অগ্রিম, ভাড়া থেকে মাইনাস, বীমা প্রিমিয়াম অগ্রিম, বীমা প্রিমিয়াম থেকে মাইনাস। বুঝতে পারছো? তাহলে বকেয়া মানে কি আমরা যোগ করব আর অগ্রিম মানে কি আমরা বিয়োগ করব। তো সেম তুমি যখন লিখবা যে বেতন, ধরো এই বেতনটা যাবে কি পরিচালন ব্যয়ের আন্ডারে। ধরো যে বেতন আছে এখানে তোমার ৳১৩,০০০ ধরো। তাহলে আমরা ধরো যে লিখলাম যে বেতন ১৩,০০০। আর যে অগ্রিমটা আমরা কি করব বলতো? অগ্রিমটা আমরা অবশ্যই মাইনাস করে দিব। দেখো যে মাইনাস অগ্রিম, অগ্রিম ধরো যে ৳১,০০০। মাইনাস করলে আমার এখানে বেতন আসবে তোমার ৳১২,০০০। সিম্পল। আচ্ছা। তাহলে এটা হলো আমার বিশদের বিবরণীতে। তাহলে এই বেতনটা আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে খেয়াল করো। আচ্ছা। দেখো এই বেতনটা আর্থিক অবস্থার বিবরণীতে আসলে আমরা কিভাবে লিখব খেয়াল করো। এই যে আমরা লিখলাম বেতন। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে বেতনটা, এই বেতনটা কি? এটা একটা ব্যয়। ব্যয়। তাহলে বকেয়া ব্যয়, সরি না মানে অগ্রিম ব্যয়। হ্যাঁ? বকেয়া ব্যয় তো এখানে শেষ। এটা হচ্ছে অগ্রিম ব্যয়। তাহলে বেতনটা কি আমার ব্যয়। আর বেতনটা অগ্রিম মানে কি? এটা অগ্রিম ব্যয়। তাহলে মিলে নাই। না মিললে কি? সম্পদ। তাহলে এটা কই যাবে? সম্পদে যাবে। কোন সম্পদে? চলতি সম্পদ। ধরো বকেয়া অগ্রিম সবসময় কি? চলতিতে যাবে। সম্পদ হলে চলতি সম্পদ, দায় হলে চলতি দায়। তো চলো আমরা চলতি সম্পদে যাই। লিখো চলতি সম্পদ। ওকে? তো এই চলতি সম্পদের আন্ডারে আমরা লিখব অগ্রিম বেতন। অগ্রিম বেতন কত বলতো? আমার ৳১,০০০। তাহলে লিখব যে অগ্রিম বেতন ৳১,০০০। সিম্পল। কত সিম্পল দেখছো? আচ্ছা। তো এখন হচ্ছে দেখো এটার মধ্যে গেছি কি দিয়ে বলতো? এটার মধ্যে গেছি ব্যয় দিয়ে এবং এটাও কি বলতো? এটার মধ্যে গেছি ব্যয় দিয়ে। আচ্ছা। বুঝছো? যদি ব্যয় না হয়ে আয় হই তখন কি হবে? চলো আমরা আয় দিয়ে একটু দেখি, হ্যাঁ? ধরো যে আমরা আয়ের নাম কি রাখতে পারি? ধরো যে একটা আয়, ধরো যে বিনিয়োগের সুদ। এটা একটা আমরা আয় দিলাম।
যে বিনিয়োগের সুদ। হ্যাঁ? তো এটা আমাদের একটা আয়। আচ্ছা। তো ধরো এই আয়ের মধ্যে আমরা লিখতে পারি এখন, ধরো আমার ইয়েটা হচ্ছে যে দেখো আয়ের ক্ষেত্রে কিন্তু আসলে বকেয়া আয় বলে না। আয়ের ক্ষেত্রে বকেয়া আয় না বলে আসলে বলে তোমার অনাদায়ী আয়। হ্যাঁ? মানে এটা বেশি সুন্দর আরকি। ঠিক আছে? বকেয়া বলল যে ভুল হবে এমন না, বলা যাবে। দেখো, ধরো যে বলল যে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে। বিনিয়োগের সুদ অনাদায়ী আছে। ধরো তোমার ৳২,০০০। আচ্ছা। তো তোমাকে এখান থেকে একটা বিষয় বুঝে নিতে হবে যে অনাদায়ী মানে হচ্ছে এক্ষেত্রে বকেয়া বোঝায়। কি বোঝায় বলো তো ভাইয়া? বকেয়া বোঝায়। তার মানে হচ্ছে বিনিয়োগের সুদ বকেয়া আছে। তো বিনিয়োগের সুদ বকেয়া আছে মানে কি? বিনিয়োগের সুদের সাথে এটা যোগ হবে। ধরো বিনিয়োগের সুদ দেওয়া আছে তোমার ৳৩,০০০ ধরো, হ্যাঁ? তো এই যে বিনিয়োগ সুদ এটা যাবে কোথায়? এটা যাবে বিশ্বতায় বিবরণীর অন্যান্য আয়তে। অন্যান্য আয়তে। কারণ তো তুমি জায়গায় ইনভেস্ট করছিলে ওখান থেকে সাইড কিছু ইনকাম হইছে, এক্সট্রা ইনকাম। এটাকে আমার অন্যান্য আয়। তো ধরো যে আমরা লিখলাম অন্যান্য আয়তে লিখলাম অন্যান্য আয়, হ্যাঁ? ধরো যে অন্যান্য আয়তে গেল। আচ্ছা। এবার অন্যতম কি লিখবো বলতো? বিনিয়োগের সুদ লিখলাম। বিনিয়োগের সুদ হচ্ছে বিনিয়োগের সুদ। ওকে? একটু ওয়েট করো। হ্যাঁ। তার যে বিনিয়োগের সুদ হচ্ছে আমার ধরো তোমার ৳৩,০০০। এর সাথে কি এই যে অনাদায়ী বা বকেয়া আছে এটা আমরা যোগ করব। লেখো যে তোমার অনাদায়ী। অনাদায়ী হচ্ছে আমার ধরো যে ৳২,০০০। এখানে আমার আসবে তো মোট আসবে আমার ৳৫,০০০। এই হচ্ছে আমার বিনিয়োগের সুদের হিসাব নিকাশ শেষ। আচ্ছা। এবার এটা তোমরা বিশদায় বিবরণী কাহিনী শেষ। কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে এটা কই যাবে? দেখো, বিনিয়োগের সুদটা কি? যে বিনিয়োগের সুদ। এটা হচ্ছে আমার একটা তোমার আয়, অবশ্যই আয়। আচ্ছা। তাহলে বকেয়া আয় দেখো বকেয়া আয় তাহলে মিলছে, মিলে নাই। না মিললে কি? না মিললে সম্পদ। কি সম্পদ? অবশ্যই চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদে রাখবা এখানে। চলতি সম্পদে যাবা। গিয়ে তুমি লিখবা যে বকেয়া লাগবে না, বকেয়া লিখলে আসলে সুন্দর লাগে না। এক্ষেত্রে তোমার যদি তুমি অনাদায়ী লিখো বা প্রাপ্য লিখো, এক্ষেত্রে তুমি ধরো যে অনাদায়ী জায়গায় তুমি প্রাপ্য লিখতে পারবা। ঠিক আছে? অনাদায়ী বা প্রাপ্য লিখলে কি সুন্দর বিষয়, ওকে? তো লিখতে পারো যে তোমার অনাদায়ী অথবা প্রাপ্য বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কত বলো তো ভাই এখানে? আমার ৳২,০০০, এই যে ৳২,০০০। দেখো একদম সিম্পল না? সিম্পল। আচ্ছা। তো এটা ছিল আমার বকেয়া আয়। এখন ধরো আমার অগ্রিম আয় হলে কেমন হবে? আচ্ছা, চলো আমরা দেখি অগ্রিম আয়। আচ্ছা। আচ্ছা, ধরো তোমার আমার তোমার শিক্ষানবিশ ছিলাম, এটা আমার জন্য একটা আয়। ধরো এটা আমি অগ্রিম পাইলাম। ধরো, হ্যাঁ? ধরো তোমার আমি এখানে একটা নতুন তৈরি করলাম যে শিক্ষানবিশ সেলামি সেলামি অগ্রিম পাওয়া গেল ধরো যে তোমার ৳৩,০০০। আচ্ছা, সিম্পল বুঝো। বলো তবে আমরা কি পাইছি বলো তো? আমরা পাইছি তোমার শিক্ষানবিশ সেলামি পাইছি। এবং এটা কি পাইছি? অগ্রিম পাইছি। কত টাকার অগ্রিম পাইছি? ৳৩,০০০ অগ্রিম পাইছি। তাহলে অগ্রিম সবসময় কি করবো? মাইনাস করবো। তাহলে শিক্ষানবিশ সেলামি কই যায়? এটা অন্যান্য আয়তে যাই। তো আমরা যাবো অন্যান্য আয়তে। অন্যান্য আয়তে যাবো এবং অন্যান্য আয়তে গিয়ে আমরা যে কাজটা করবো, আমরা লিখবো যে শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি লিখবো। হ্যাঁ, ধরো যে আমার শিক্ষানবিশ সেলামি দেওয়া হচ্ছে ৳১০,০০০। হ্যাঁ? লিখবো এখানে ৳১০,০০০। এখান থেকে অগ্রিমটা আমরা সবসময় মাইনাস করে দিব। তো লিখবো আমরা অগ্রিম। অগ্রিমটা মাইনাস ধরো অগ্রিম হচ্ছে আমার ৳৩,০০০ মাইনাস করলাম। তাহলে এখানে আমার থাকবে ৳৭,০০০। সিম্পল। আচ্ছা। এখন হচ্ছে এটা হচ্ছে আমার বিশদের বিবরণীতে শেষ। কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আসলে কেমনে যাবে, কই যাবে বলো? আচ্ছা, তো প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমার শিক্ষানবিশ সেলামি, এটা আমার আয়। তাহলে অগ্রিম আয়। মিলে গেছে। মিলে গেলে কি দায়। তাহলে অগ্রিম আয় যাবে আমার চলতি দায়িত্বে। চলতি দায়িত্বে তুমি কি লিখবা যে অগ্রিম শিক্ষানবিশ সেলামি।
অগ্রিম শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আমার ৩,০০০। সিম্পল, একদম সিম্পল। এখন কথা হচ্ছে তাহলে আমরা বকেয়া আয়, বকেয়া ব্যয় শেষ। অগ্রিম আয়, অগ্রিম ব্যয় এটাও শেষ। তার মানে বকেয়া অগ্রিম সংক্রান্ত যা, যা আছে আসলে সবকিছুই আমরা পারি। কিন্তু পরীক্ষার মধ্যে আসলে অনেক সময় সময়টা এত সহজে দেওয়া থাকে না, একটু ঘুরায়ে পেঁচায়ে দেওয়া থাকে। বা ধরো যে আমি তোমাকে এখানে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, খেয়াল করো। আমি তোমাকে এখানে একদম স্পষ্ট বলে দিচ্ছি যে ভাইয়া আমার বকেয়া আছে। কত টাকা বকেয়া আছে? ২,০০০ টাকা বকেয়া আছে। বা ভাই আমার অগ্রিম আছে। কত টাকা অগ্রিম আছে বলো তো? ৩,০০০ টাকা অগ্রিম আছে। কিন্তু ভাইয়া পরীক্ষার মধ্যে কখনো এরকম সরাসরি বলা থাকবে না। বরং একটু পেঁচায়ে পুচায়ে বলা থাকবে, তোমাকে ওই টাকার অ্যামাউন্টটা বের করে নিতে হবে। তার মানে হচ্ছে শিফটিং কোথায়, কোথায় হবে তুমি জানো। ধরো আমি তোমাকে বললাম, ধরো যে বকেয়া ব্যয়, এই যে বকেয়া ব্যয়ের শিফটিং কি হবে? বকেয়া ব্যয়ের শিফটিং হচ্ছে ওই ব্যয়ের সাথে কি বকেয়া ব্যয়টা আমরা যোগ করব। এটা হচ্ছে একটা শিফটিং। আর দ্বিতীয় শিফটিং হচ্ছে এই যে বকেয়া ব্যয়। এই বকেয়া ব্যয়টা হচ্ছে আমার চলতি দায়ের মধ্যে যাবে। ঠিক না? তো সেম ভাবে ধরো যে অগ্রিম ব্যয়, যে অগ্রিম, এই যে অগ্রিম ব্যয়, ঠিক না? তাহলে অগ্রিম ব্যয়টা কি করবো বলতো ভাইয়া? অগ্রিম ব্যয়টা হচ্ছে তুমি ওই ব্যয় থেকে মাইনাস করবে। ধরো যে বেতন, এই বেতন থেকে কি বলতো অগ্রিমটা আমরা মাইনাস করব। আর অগ্রিম ব্যয়টাকে আমার সম্পদ, চলতি সম্পদ আমরা কি বলতো চলতি সম্পদে এখানে গিয়ে লিখবো। তার মানে শিফটিংটা কিন্তু সবসময় সেম হবে। যে তোমার ধরো যে বকেয়া ব্যয়ের শিফটিং এখানে যেরকম হইছে অন্য সব ক্ষেত্রে সেমই হবে। অগ্রিম ব্যয়ের শিফটিং এখানে যেরকম হইছে অন্য সব ক্ষেত্রে কি একদম হুবহু সেমই হবে। এবার ধরো আমাদের ব্যয় শেষ হলো, আবার আয়তে যাই। ধরো যে বকেয়া আয়, যে বকেয়া কি বলতো আমার বকেয়া আয়। তাহলে বকেয়া আয় কি করবো আমরা? ওই যে আয় আছে না বলতো, আয়ের সাথে কি করবো আমরা বকেয়া আয়টা যোগ করবো। দেখো যে বিনিয়োগের সুদ যোগ কি বলতো বকেয়া বা অনদায়ী যাই বলো আমরা কি যোগ করবো। আর যদি তোমার বকেয়া আয়, বকেয়া আয় কি আমার জন্য একটা কি বলতো সম্পদ। তাহলে চলতি সমাধান কি লাগবে? অনাদায়ী বা প্রাপ্য বিনিয়োগের সুদ ২,০০০ টাকা। আমরা একবার হচ্ছে আমরা এখানে যোগ করব, আরেকবার কি চলতি সম্পদে যাবে। সেম ভাবে ধরো যে শিক্ষানবিশ সালামি কি আমার আয়, তাহলে অগ্রিম আয়, অগ্রিম আয় কি আমার জন্য একটা দায়। তো এটাকে বলতো আমরা চলতিতে শিফটিং করবো এটাকে। এবং এট দ্য সেম টাইম যত অগ্রিম আমরা কি বলতো এটা ওই ব্যয় থেকে মাইনাস করব। তো যেখানে শিক্ষানবিশ সালামি এর থেকে বলতো আমরা মাইনাস করবো অগ্রিমটা। তো একদম সেম, খুব একটা বিশেষ হলে এখানে জটিলতা নাই, খুব একটা বেশি ঝামেলা নাই। কিন্তু সমস্যা হচ্ছে শিফটিং কিভাবে হবে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, বাট ক্যালকুলেশনে টাকার অ্যামাউন্ট আছে অগ্রিম এখানে দেওয়া আছে ৩,০০০ টাকা, দেওয়া থাকবে না রে ভাই, তোমাকে বের করে নিতে হবে। এবং এই বের করতে গিয়ে এই পোলাপান সবচেয়ে বেশি প্যারা খায়।